প্রথম এপিসোডে আমরা কলকাতা থেকে অনেকটা লম্বা জার্নি করে পৌঁছেছিলাম হিমাচলের ছোট পাহাড়ি গ্রাম ফাগুতে। আর আজ শুরু হচ্ছে আমাদের এই ট্যুরের এক অ্যাডভেঞ্চারাস জার্নি ভারতের শেষ গ্রাম ছিটকুলে। সকালে ঘুম ভাঙতে চলে এলাম ব্যালকনিতে। চারিদিকটা কেমন শান্ত, নিরিবিলি, পাখির ডাক ছাড়া আর কিছু আওয়াজ নেই। পাহাড়ের বুকে এগুলো আপেল চাষ করা হচ্ছে। এই ঠান্ডার মধ্যে এই মিষ্টি রোদ গায়ে লাগাতে খুব আরাম লাগছিল। এরপর আমরা ফাগুর শান্ত পাহাড় ছেড়ে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। এবার যেতে হবে অনেকটা লম্বা রাস্তা। গুগল ম্যাপ আমাদের জার্নি দেখে বলছে, ভাই আমাকে ছেড়ে দে, আমি আর পারছি না। অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা আরও উপরে উঠতে লাগলাম। অনেকক্ষণ জার্নি করে আমরা পৌঁছলাম নারকন্ড বলে একটা জায়গায়। এরপর আমাদের গাড়ি নিচের দিকে নামতে শুরু করলো। পথের সঙ্গী হলো শতদ্রু বা সুতলেজ নদী। এখানে একটা বড় হনুমান মন্দির আছে, তার কাছে এসে গাড়ি দাঁড়ালো। এই মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায় বানানো হয়েছে। এখান থেকে শতদ্রু নদী খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এত ফটো তুলছি দেখে হনুমানজি মনে মনে ভাবছে যে এরা দর্শন করবে না ফটোশ্যুট করবে। একদিকে খাড়াই পাহাড় কেটে তৈরি সরু রাস্তা, গভীর খাদ, আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়, আর নিচে বয়ে চলা খরস্রোত সুতলেজ নদী। প্রতিটা বাঁক যেন এক নতুন রোমাঞ্চ। কিছু দূর এগিয়েই পৌঁছে গেলাম কিন্নর গেটে। এখানেই রয়েছে কিন্নর জেলার প্রবেশদ্বার। বিশাল এক প্রাকৃতিক পাথরের খাঁজ বা ক্লিফের নিচ দিয়ে রাস্তা চলে গিয়েছে। এই জায়গাটাকে অনেকেই গেটওয়ে অফ কিন্নর নামেও চেনে। পাহাড়ের বুক চিরে তৈরি এই পথ এখানকার এক অসাধারণ সৃষ্টি। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। কিন্নর গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা প্রবেশ করলাম হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর জেলা কিন্নরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2300 মিটার থেকে 6000 মিটারেরও বেশি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই জেলার একদিকে রয়েছে তুষারাবৃত হিমালয়, আর অন্যদিকে গভীর নদী উপত্যকা। প্রাচীনকাল থেকেই এই কিন্নর ছিল ভারত ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ। একসময় এই পথ দিয়েই লবণ, পশম, শুকনো ফল এবং অন্যান্য সামগ্রী ভারত ও তিব্বতের মধ্যে আদান প্রদান হতো। পুরাণেও কিন্নরের উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে দেবতাদের সঙ্গীতজ্ঞ কিন্নরদের নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে কিন্নর। সিমলা স্পিতি রাস্তা, যা মূলত ন্যাশনাল হাইওয়ে 5 এবং 505-এর অংশ, এটা ভারতের অন্যতম অ্যাডভেঞ্চারাস এবং স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা পাহাড়ি পথ। প্রাচীনকালে এই স্পিতি উপত্যকাকে বলা হতো মিডল ল্যান্ড বা মধ্যবর্তী ভূমি, যা ভারত ও তিব্বতের মাঝে অবস্থিত। খ্রিস্টপূর্ব প্রায় 1300 বছরেরও আগে থেকে এখানকার খাড়া পাহাড়ি পথ দিয়ে ইয়াক এবং ঘোড়ার পিঠে চড়ে তিব্বত এবং লাদাখের ব্যবসায়ীরা যাতায়াত করতেন। এই পথ দিয়েই তিব্বত থেকে আসত মূল্যবান পশমিনা উল, কস্তুরি, বোরাক্স এবং লবণ। ইংরেজ শাসনের সময় তিব্বতের সাথে সরাসরি বাণিজ্য স্থাপনের জন্য 1850 সালের জুন মাসে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই রাস্তাটি তৈরির নির্দেশ দেয়। এটি হিন্দুস্তান তিব্বত রোড নামে পরিচিত হয়। স্বাধীনতার পর 1951 সালে যখন চীন তিব্বত দখল করে এবং 1962 সালে ভারত চীন যুদ্ধের পর স্পিতি আর কিন্নর ভ্যালি ভারতের নিরাপত্তার জন্য খুব সেন্সিটিভ হয়ে ওঠে।
তাই 1960 থেকে 70-এর মাঝামাঝি এই সময় গ্রানাইট পাথর কেটে ব্লাস্টিং করে গাড়ি চলাচলের জন্য এই মোটর রাস্তাটি তৈরি করা হয়। 1975 সালের মধ্যে সিমলা থেকে স্পিতির সদর দপ্তর কাজা পর্যন্ত মোটর গাড়ি চলাচলের রাস্তা পুরোপুরিভাবে চালু হয়ে যায়। এই পথে অবস্থিত কিন্নরের কু, খাব, সুমদো এইসব জায়গা থেকে শুরু করে ভারত চীন সীমান্তের কাছাকাছি থাকা অত্যন্ত সংবেদনশীল এবং দুর্গম জায়গাগুলোর রাস্তা এগুলো রক্ষণাবেক্ষণ করে ভারতীয় সেনাবাহিনীর বর্ডার রোড অর্গানাইজেশন। আর সিমলা থেকে কিন্নরের বেশ কিছু অংশ এবং স্থানীয় যে রাস্তাগুলো রয়েছে সেগুলো দেখভাল করে হিমাচল প্রদেশ পিডব্লিউডি। আর এই স্পিতি পৌঁছানোর মূলত দুটো রাস্তা রয়েছে, একটা রাস্তা সিমলা হয়ে আর একটা মানালি হয়ে। মানালি হয়ে যে স্পিতি যাওয়ার রাস্তা রয়েছে সেখানে একটা উঁচু মাউন্টেন পাস ক্রস করতে হয় যার নাম কুনজুম পাস। এই কুনজুম পাস তুষারপাতের কারণে বছরে 7 থেকে 8 মাস বন্ধ থাকে, যেটা আপনারা আমার পুরনো স্পিতি ট্যুরের ট্রাভেল ব্লগে দেখতে পারবেন। আর সিমলা হয়ে কাজে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটায় খুব একটা উঁচু কোনো মাউন্টেন পাস না থাকায় এটা সারা বছরই খোলা থাকে। আর এই রাস্তাটা স্পিতিবাসীদের কাছে এক লাইফ লাইন। এখানে ঘুরতে আসার জন্য 1993 সাল পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, ইনার লাইন পারমিট লাগতো। বর্তমানে এই জায়গাটি একটা ট্যুরিজম হাব হিসেবে প্রকাশ পেয়েছে, যেখানে সারা বছর হাজার হাজার লোক ঘুরতে আসে, তাই আর এরকম কোনো রেস্ট্রিকশন নেই। এই রাস্তাকে ভারতের অন্যতম ডেঞ্জারাস একটা রাস্তা মনে করা হয়। কী কারণে এমন মনে করা হয় সেটা যেতে যেতেই বুঝলাম। ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভুত সৃষ্টির সাক্ষী রইলাম। কি অদ্ভুতভাবে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, যেন পাহাড়গুলো রাস্তার উপর ঝুলে পড়েছে আর যে কোনো মুহূর্তে রাস্তা পাহাড়ে চাপা পড়বে। কিন্তু পাহাড়গুলো এভাবেই দাঁড়িয়ে আছে অনেক বছর ধরে। আর এরকম রাস্তা শুধুমাত্র এই কিন্নর ভ্যালিতেই রয়েছে। এক একটা বাঁক আসছে তো মুখ দিয়ে ভগবানের নাম বেরিয়ে আসছে। এই রাস্তাতে জার্নি করতে হলে নিজেদের জীবনকে ড্রাইভারের হাতেই ছেড়ে দিতে হবে। এখানকার ড্রাইভাররা এতটাই এক্সপার্ট যে তুমি নিজের পায়ের উপর ভরসা করতে না পারো, কিন্তু এখানকার ড্রাইভারের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। যত এগোতে থাকলাম চারপাশের ল্যান্ডস্কেপও আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। প্রতিটা বাঁক পেরোনোর সাথে সাথে পাহাড়ের নতুন রূপ দেখতে পাচ্ছিলাম। এই অঞ্চলে বড় বড় পাইনের জঙ্গল কম দেখতে পাওয়া যায়। শতদ্রু নদীর ধার ধরে আমরা এগিয়ে চললাম করচম ড্যামের দিকে। এটি শতদ্রু নদীর উপর নির্মিত হিমাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জলবিদ্যুৎ প্রকল্প। এখানে রাস্তা দুটো ভাগ হয়ে যায়, একটা রাস্তা চলে যায় কল্পা হয়ে স্পিতি ভ্যালির দিকে, আর একটা চলে যায় সাংলা আর ছিটকুলের পথে। আমরা চললাম সেই সাংলা ছিটকুলের পথে। করচম ড্যাম কিন্নর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জলবিদ্যুৎ প্রকল্প। এখানেই শতদ্রু এবং বসপা নদী এসে মিলিত হয়েছে। নদীর প্রবল এই স্রোতকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা এখান থেকে অনেক দূর পর্যন্ত সরবরাহ করা হয়। করচম ড্যাম পেরোলেই শুরু হয় বসপা ভ্যালি। এবার আমাদের পথের সাথী এই বসপা নদী। এখানে রাস্তা কিছুটা খারাপ আর সরু, একদিকে খুব গভীর নদী খাত আর একদিকে খুব উঁচু বরফের পাহাড়। এক একটা পাহাড় এতটাই রুক্ষ যে সেখানে কোনো বাড়িঘর নেই। আস্তে আস্তে দূরের বরফের পাহাড়গুলো আরো হাতের নাগালে আসতে শুরু করলো। সেই সঙ্গে জমিয়ে বাড়ছিল ঠান্ডা। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সুন্দর ছোট পাহাড়ি শহর সাংলায়। আপেল বাগান, কাঠের বাড়ি আর বরফে ঢাকা পাহাড় ঘেরা এই ছোট্ট পাহাড়ি শহরকে কিন্নরের সবচেয়ে সুন্দর উপত্যকাগুলোর একটি বলে মনে করা হয়। সাংলা উপত্যকাকে অনেকেই বসপা ভ্যালি নামেও চেনে। বসপা নদী উপত্যকার প্রাণ।
আর এই নদীটি ইন্দো তিব্বত সীমান্তের পাহাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে করচমে এসে শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। আপেল, অ্যাপ্রিকট, আখরোটের বাগানের জন্য এই অঞ্চল বিখ্যাত। শীতকালে এই পুরো ভ্যালিটি বরফে ঢেকে যায় আর গ্রীষ্মে সবুজে ভরে ওঠে। এত সুন্দর গ্রাম দেখে মাঝে মাঝে মনে হয় যে এরকম জায়গায় যদি একটা বাড়ি করতে পারতাম তো ভীষণ ভালো হতো। তারপর আবার ব্যাংক ব্যালেন্সের কথা মনে পড়লে ভাবনাটা ভুলে যাই। এখানে বিয়ে করা এবং জায়গা জমি কেনার ব্যাপারে নানা রকমের নিষেধাজ্ঞা রয়েছে। এই সাংলাতে আমরা আর দাঁড়াইনি। আস্তে আস্তে বিকেল নামছিল, তাই আমরা তাড়াতাড়ি ছিটকুলে পৌঁছানোর প্ল্যান করলাম। সাংলা থেকে আরেকটু এগোতেই পড়ে রকচম গ্রাম। বসপা নদীর ধারে এই ছোট্ট গ্রাম যেন ছবির মতো সুন্দর। এতটাই সুন্দর যে আমরা না থেমে পারলাম না। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ নদীর ধারে হাঁটাহাঁটি করলাম। আর বাইরে এতটাই ঠান্ডা যেখানে মোবাইলের থেকে আগে হাতটাই হ্যাং হয়ে যাচ্ছিল। রকচম থেকে ছিটকুলের এই রাস্তাটা পুরো জার্নির সবচেয়ে সুন্দর অংশ। যত এগোচ্ছি ততই বরফে ঢাকা পাহাড়গুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল আমরা যেন কোনো সাদা মায়াবী দুনিয়ায় প্রবেশ করছি। সেটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। দিনের আলো থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম ছিটকুলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,300 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি ভারতের শেষ গ্রাম। এর পরেই শুরু হয়ে যায় ভারত তিব্বত সীমান্ত। এখানে অনেকগুলি হোটেল রয়েছে, কিন্তু আমরা চাইছিলাম যে গ্রামের একদম শেষ প্রান্তে খুব সুন্দর একটা হোটেলে থাকতে। তো শেষমেশ আমরা পৌঁছলাম এই গ্রামের একদম শেষ প্রান্তের হোটেলে। বলতে গেলে ভারতের শেষ গ্রামের শেষ হোটেল। আর নামটাও সেরকম, ফাইনাল ডেস্টিনেশন। আবার নামটা দেখে ভাবছিলাম যে সিনেমার মতো ঘটনা না ঘটে যায়। তো আমরা এখন চলে এসেছি ছিটকুলে, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ ছিটকুল। ছিটকুলে আমরা এসে পৌঁছেছি, হোটেল ফাইনাল ডেস্টিনেশন। এরপরে আর কোনো হোটেল নেই, ক্যাম্প আছে আইটিবিপি। बैग फैग नहीं जेते হবে তো। अभी 5 है टेम्परेचर। 5 ना 4? 5। हाँ भैया ने बोला कि 5 है। रात में माइनस बहुत चले जाएगा, माइनस 2, 3, 4, 5 तक जाएगा। कुछ हो सकता है, फिर देखते तुम्हारा क्या होगा रे तेरा। একবার এক্সপিরিয়েন্স তো করি। তো আমরা এখন হোটেলে চেক ইন করবো, তাই তো? তো আমরা এখন চলে এসেছি হোটেল ফাইনাল ডেস্টিনেশন। রেডি আমাদের উপরে উপরে। হ্যাঁ 201। আর এই হোটেলটাই আমাদের নেক্সট দুদিনের থাকার ঠিকানা। হোটেলের চারপাশটা বরফের চাদরে মোড়া। আর সামনে দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা যাচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ চেকপোস্টের দিকে। আর তারপরেই শুরু হচ্ছে তিব্বত। এখানে এখন অফ সিজন, তাই টুরিস্টও খুব কম। পুরো গ্রামটাই যেন একদম শুনশান নিস্তব্ধ। বাইরে তখন কনকনে ঠান্ডা হাওয়া বইছে। खुशी लग रहा है ना हनीमून प्लेस। बड़े तिब्बत এরপরে আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক এবং পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।